সকাল ১০টা। রুমাইশা ঘুমিয়ে আছে এখনো। রুনিয়া ভোরেই উঠে চলে গেছেন রান্নাঘরে। সবাইকে খাইয়ে দিয়ে রুমাইশার জন্য খাবার রেখে গেছেন রুমে। কিন্তু গভীর ঘুমে তলিয়ে থাকা রুমাইশা রুনিয়ার এতবার আসা যাওয়া একটিবারের জন্যও টের পায়নি। রুনিয়া ওকে আর ডাকেনি, ঘুমাতে দিয়েছেন। সাফিনও একটু আগে ঘুম থেকে উঠেছে, উঠতো না যদি সাফওয়ান ওকে সকাল সকাল তলব না করতো তাহলে। সাফওয়ান কল দিয়েছিল খানিক আগে, কল দিয়ে বলেছে খেয়ে দিয়ে রেডি হতে। রুমির সাথে বিয়েটা আনুষ্ঠানিকভাবে না হলেও বাসরটা আনুষ্ঠানিক না হলে সাফওয়ানের চলবে না। জন্ম মৃত্যু বিয়ে একবারই হয়। বিয়ে যদিও করা যায় পরবর্তীতে আবার, কিন্তু প্রথমবারের মতো এমন অনুভূতি থাকে না। নিজেদের প্রথম রাতটাকে স্মরণীয় করে রাখতে চায়ও। 10:30টার দিকে ঘুম ভাঙল রুমাইশার। চোখ মুখ ডলে উঠে বসল ও। আড়মোড়া ভেঙে রুমের চারপাশে চোখ বুলাল ও। বিয়ের পর যেন সবকিছুকে কেমন অন্যরকম লাগছে। এই ঘরটাতে তো ও আগেও থেকেছে, কিন্তু তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতি সম্পূর্ণ আলাদা। তখন ঘরটাকে নিজের নিজের মনে হতো না, কিন্তু এখন সবকিছুই নিজের মনে হচ্ছে। এই বিছানাকে হঠাৎ মনে হচ্ছে খুব আপন, অথচ কিছুদিন আগেও এমন মনে হতো না। একটা বিয়ে কি এভাবেই এত অল্প সময়ে মানুষের মন মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে? এই কামরাটা আগে সাফওয়ানের ছিল। ছোটবেলায় যখন আসতো এ বাড়িতে, তখন সাফওয়ান এই রুমে থাকতো। বিছানা, চেয়ার, টেবিল সবকিছুই এভাবেই বিন্যাস করা ছিল। রুনিয়া চেঞ্জ করেননি আর পরে রুমাইশাও কোনোটা কোনো দিকে সরায়নি। যেটা যেভাবে ছিল সেটা সেইভাবেই আছে। ওই বড় জাদ্রেল আলমারিটা সেই প্রথম থেকে এই ঘরে আছে। কত লুকোচুরি খেলেছে ওরা এই ঘরে। সন্ধ্যাবেলায় যখন আলো খুব কম থাকতো, আবছা আলোয় কাউকে তেমন দেখা যেত না, তখন ওরা সমস্ত বাড়ি জুড়ে লুকোচুরি খেলতো। রুমাইশা বেশিরভাগ সময়ই লুকাতো এই আলমারির নিচের তাকে। সাফওয়ান জানতো যে রুমাইশা ওখানেই লুকিয়েছে, তারপরও ভান ধরতো খোঁজার। আর রুমাইশা হাসতো চুপে চুপে যে সাফওয়ান ওকে খুঁজে পাচ্ছে না, রোজ একই জায়গায় লুকানো সত্ত্বেও। সেসব মনে পড়লে এখনো হাসি পায় ওর। ধীরে সুস্থে বিছানা থেকে নামলো রুমাইশা। পড়ার টেবিলের ওপর খাবার রাখা। রুনিয়া ফুপ্পি রেখে গেছে নিশ্চয়ই, কিন্তু এখনো খাবে না। একেবারে দুপুরে খাবে, তাই বিরাসে পেস্ট লাগিয়ে জামা কাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। একেবারে গোসল দিয়ে বেরোবে। এক সেট জামা কাপড় কিভাবে যেন থেকে গেছিল। রুনিয়া সেটা তুলে রেখেছিল, নইলে আজ ওর গোসল দিয়ে কি পড়তে হতো আল্লাহ জানেন। ওয়াশরুমের দরজাটা বন্ধ করে ব্রাশ করলো, এরপর অজু করে নিয়ে মাথার উপরের ঝর্ণা ছেড়ে দিল। গোসলটা কাল রাতের ধকলের পর করলে ভাল লাগতো, কিন্তু তা করা হয়নি। অসময়ে গোসল দিলে সাথে সাথেই ঠান্ডা লাগে ওর। এখন গায়ে পানি পড়ার পর ভাল লাগছে অনেক। শান্তি শান্তি ফিল হচ্ছে খুব। অনেক সময় নিয়ে গোসল করলো ও। নিতম্ব ছাড়ানো চুলগুলোতে শ্যাম্পু করলো। গোসল শেষে গা থেকে পানি ঝরিয়ে টাওয়াল দিয়ে গা হাত মুছে চুলে পেঁচালো। তারপর ওয়াশরুমের হ্যাঙ্গারে রাখা সালোয়ার নিয়ে পরল। এরপর কামিজ পরতে গিয়েই বাঁধল বিপত্তি। কামিজ মনে করে ওড়না নিয়ে চলে এসেছে। সেটা হয়তো বিছানাতেই পড়ে আছে। অন্তর্বাসও নেই এখানে একটাও যে সেটা পরবে। কামিজটা আনতে ওড়নাটা ডান কাঁধের ওপর দিয়ে বুকের ওপর দিয়ে দিল আলতো করে। মাথা থেকে টাওয়ালটা খুলে ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিল। রুমে যদিও কেউ নেই, দরজাটাও লক করা, তারপরও বুকের ওপর কিছু না থাকলে কেমন যেন লজ্জা লাগে। ওয়াশরুমের লক খুলে বের হলো রুমাইশা, কিন্তু ও যা ভেবেছিল তাই হয়নি। কামিজটা থেকে যায়নি, বিছানার কাছে মেঝেতে পড়ে আছে। হয়তো জামা কাপড়গুলো হাতে করে নিয়ে যাওয়ার সময় হাত থেকে কখন পড়ে গিয়েছে। এগিয়ে গিয়ে চুল ঝাঁকিয়ে নিচু হয়ে কামিজটা তুলল ও। চুলগুলো মেঝেতে লুটিয়ে পড়ল। তারপর আবার চুল ঝাঁকিয়ে উঁচু হয়ে কামিজটা একবার ঝাড়া দিয়ে ওড়নাটা একটানে খুলে বিছানায় পায়ের ওদিকটায় ছুঁড়ে দিয়ে কামিজটা পরে নিল। তারপর আবার ঘুরে ওয়াশরুমে যেতে নিল ভেজা কাপড়গুলো আনতে। আর তখনই পেছন থেকে এক পুরুষালী কণ্ঠে গলা খাকারি শোনা গেল। রুমাইশা জমে গেল সাথে সাথেই। চোখ বড় বড় হয়ে গেল ওর। রুমে কেউ ছিল, কিন্তু ও যে ঢোক গিলল রুমাইশা। তারপর ওখানে দাঁড়িয়ে আস্তে আস্তে ঘুরে পেছন ফিরল ও। সাফওয়ান খাড়া হয়ে বসে আছে বিছানার পায়ের দিকেটাই।
ছুঁড়ে দেওয়া ওড়নাটা ওর মাথার উপরে চোখ দুইটা সহ মুখটাও ঢেকে দিয়েছে। রুমাইশার কান গরম হয়ে গেল। ছি ছি, সাফওয়ান কি দেখে ফেলেছে ওকে এই অবস্থায়? লজ্জায় চোখ মুখ কুঁচকে গেল রুমাইশার। সাফওয়ানের কাছে গিয়ে তাড়াতাড়ি করে সাফওয়ানের মাথার উপর থেকে ওড়নাটা উঠিয়ে নিল ও। ওড়না ওঠানোর পর ওর চোখ পড়ল সাফওয়ানের বিস্ময়ে হতবাক দৃষ্টি। চোখের পলক পড়ছে না ওর, মুখটা কিঞ্চিত হা হয়ে আছে। মুগ্ধ দৃষ্টিতে রুমাইশার দিকে অপলকে চেয়ে আছে ও। ভেজা চুলে রুমাইশার অর্ধনগ্ন দেহ দেখে সাফওয়ানের হৃৎপিণ্ডের দৌড়ানি থেমে গেল যেন। সাফওয়ানের এমন দৃষ্টি দেখে রুমাইশা কি করবে বুঝতে পারল না। লজ্জা লাগছে ওর প্রচন্ড, সেই সাথে হাসিও লাগছে। ঠোঁট টিপে নিঃশব্দে একটু হেসে নিল ও। তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে সাফওয়ানের চোয়ালে হাত ছুঁয়ে ওর দিকে চেয়ে থাকা সাফওয়ানের মুখটাকে নিজের দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দিল। কিন্তু মুখটা ঘুরিয়ে দেওয়ার পরও আবার ফিরে তাকালো সাফওয়ান। তারপর রুমাইশার সরু কোমরটা দু হাতে পেঁচিয়ে নিজের কাছে টেনে নিয়ে এসে ওর চোখে নিজের মুগ্ধ দৃষ্টি রেখে নেশাযুক্ত কণ্ঠে বলে উঠল, আমার মুখের ওপর ওড়না ফেলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে না দিয়ে যে গুরুতর অপরাধ তুই করেছিস, তার জন্য তোকে কঠিন সাজা দেওয়া হবে আজকে রাতের বেলা। রুমাইশা দমে গেল না, উল্টো সাফওয়ানের চোখের আরো গভীরে তাকালো। তারপর ধীরে ধীরে সাফওয়ানের কানের কাছে মুখ নিয়ে মৃদু নেশা ধরানো গলায় বলে উঠল, শাস্তিদাতা যদি আপনি হন তবে আমি যে কোনো শাস্তির জন্য প্রস্তুত। রুমাইশার এমন মাদকতাময় কণ্ঠে সাফওয়ানের মাথা ঘুরে গেল যেন। তড়িৎ গতিতে রুমাইশার ভেজা চুলের নিচ দিয়ে মোলায়েম ঘাড়টা খপ করে ধরে ফেলল ওর ইস্পাত কঠিন হাতখানা দিয়ে। আর তারপরই মুখ ডুবিয়ে দিল রুমাইশার বিউটি বোন আর গলার মাঝ বরাবর। রুমাইশার সারা শরীরে শিহরণ বয়ে গেল, আবেশে বন্ধ হয়ে গেল চোখ দুইটা। সাফওয়ান কৃপতার সাথে ঠোঁট চালনা করতে থাকলো ওর উজ্জ্বল শ্যামলা রঙা নরম গলায়। গলার কাছটায় শুষে নিল প্রগাঢ় চুম্বনে। চোখের দাঁতের ছোঁয়া লাগলো গলায় কয়েকবার। রুমাইশার মুখের পরম সুখের আভাস দেখা গেল, কিন্তু পরক্ষণেই হুঁশ ফিরল ওর। চোখ মেলে সাফওয়ানকে নিজের থেকে সরিয়ে দিল ও। এখন মোটেও সাফওয়ানের আদরে গলে যাওয়া যাবে না। রুমাইশা এইভাবে সরিয়ে দেওয়ায় অসহায় হয়ে তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ান প্রেয়সীর দিকে। বুকের ভেতর ওর ধকধক করছে। রুমাইশাকে এই মুহূর্তে ওর সমস্ত শরীর মন প্রাণ খুব করে চাইছে। রুমাইশা সাফওয়ানের চোখ মুখের এই অসহায়ত্ব খেয়াল করে দুষ্টু হাসি দিল। তারপর সাফওয়ানের থেকে দূরে সরে গিয়ে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, দেনমোহরের টাকা এখনো বাকি আছে জনাব, সেগুলো পরিশোধ করে আপনার এখনকার এই চেহারাটা আমাকে একবার দেখায়েন। যতদিন বেঁচে থাকবেন ততদিন শুধু এই চেহারা দেখানোর পরবর্তী মুহূর্তগুলোই স্মরণ করবেন। এরপর সাফওয়ানকে আরো একবার ঘায়েল করা দৃষ্টি দিয়ে ঠোঁট কামড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তারপর দরজা লক করে দিল রুমাইশা। সাফওয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেদিকে। আর একটু হলেই নিয়ন্ত্রণ হারাতো ও। কিন্তু রুমাইশা কি বলে গেল? শান্তশিষ্ট চেহারাটা শুধু ওপরে ওপরে। কি চালু রে বাবা, আমাকে সিডিউস করে আবার সান্ত্বনা করে চলে যায়, এটা কিছু হইল? 12টার দিকে বেরোলো সাফিন আর সাফওয়ান। সাফওয়ান নিজেকে ঠিকঠাক ভাবে ঢেকে ঢুকে নিল। গাড়ি নিবে না, রিক্সা করে যাবে আর রিক্সা করে আসবে। বাংলাদেশে এসে এই প্রথম রিক্সা চড়বে ও। সেই কোন ছোটবেলায় চড়েছিল তা ওর মনেও নেই। রুনিয়াকে বলে বের হলো সাফওয়ান আর সাফিন। রুমাইশা জানে না এই ব্যাপারে কিছু। ওকে বলা হয়নি কিছুই। রুনিয়াকেও বলা হয়েছে যেন রুমিকে কিছু না জানানো হয়। রুনিয়াও মেনে নিয়েছে। রুমাইশা নিজের মনে রুমে বসে খাচ্ছে আর ফেসবুক ঘাঁটছে। দ্রুত ভাত খাচ্ছে, কারণ সাফওয়ান তখন একগাদা চকলেট আর চিপস দিয়ে গেছে, সেগুলো খেতে হবে। ও যে পেটুক সেটা সাফওয়ানকে না জানালেও রুনিয়া ফুপি বলে দিয়েছে সাফওয়ানকে। রুমি যে ছোটবেলায় পেটুক ছিল তা জানতো খুব ভালোভাবেই, কারণ সাফওয়ান কিছু খেলে আগে এসে ভাগ বসাতো সেখানে।
অবশ্যই অবশ্যই ওকে অর্ধেক দেওয়া লাগবে, নইলে আকাশ পাতাল করে কান্না শুরু করবে। কিন্তু এখন রুমাইশার পাতলা শরীর দেখে ও ভেবেছিল তিনি মনে হয় এখন আর খাবো খাবো করেন না। কিন্তু ওর ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে সকালে রুনিয়া বলেছেন যে এখনো চিপ চকলেট খাওয়ার জন্য লাফালাফি করে, তাই সাফওয়ান এনে দিয়েছে। সাফওয়ান আর শাফিন রওনা হলো। রিকশা করে প্রথমেই গেল আর.এন রোডে। সেখানে একটা শাড়ির দোকানে ঢুকলো দুজন। সাফওয়ানের এমন অদ্ভুত সাজ পোশাকে সবাই অন্যরকম ভাবে তাকাতে লাগলো ওর দিকে। রাস্তাতেও একই সমস্যা ফেস করতে হয়েছে সাফওয়ানকে, কিন্তু এসবে অভ্যস্ত হয়ে গেছে ও। এসব খেয়াল না করে শাড়ি দেখায় ব্যস্ত হলো ও। শাফিন ও ভাইকে এমন স্বাভাবিক থাকতে দেখে নিজেও শাড়ি দেখায় মনোনিবেশ করলো। দোকানদারগুলো কেমন যেন ভড়কে গেল সাফওয়ানকে দেখে। ভয়ে ভয়ে ওরা সাফওয়ানকে শাড়ি দেখাতে লাগলো। কয়েকজন তো স্যার স্যার করে সাফওয়ানের কান মাথা ঝালাপালা করে ফেলতে লাগলো। শাফিন সাফওয়ানের থেকে কিছুটা দূরে থেকে অন্যান্য শাড়ি দেখছিল। ওর বিপরীত পাশে দাঁড়ানো দুইটা মেয়ে সাফওয়ানকে দেখে নিজেদের মধ্যে কথা বলাবলি করতে লাগলো। দেখ দেখ, ওই যে মাস্ক পরা, চোখে কালো চশমা লাগানো, ইয়া লম্বা যে লোকটা বসে আছে, হেতি আমাদের ডিপার্টমেন্টের লেকচারার। হেই আমাদের অনলাইনে ক্লাস নাই, এমনি ক্লাসে আসে না, লজ্জা পাই মনে হয়। আরে দোস্ত, তোগের ছাড় তো জোস। হেতির মাসাল দেখছিস, শার্টের উপর থেকে কেমন ফুলে ফুলে উঠছে, ভেতরে সিক্স প্যাকস আছে মনে হয়। দেখেছি দেখেছি, স্যার যখন অনলাইনে ক্লাস নেয় তখন স্যারকে দেখতে যা লাগে না, বইটা যখন হাতে নিয়ে ধরে রাখে বুকের কাছে তখন আরো জোশ লাগে। চুলগুলো ঝাঁকি দেয় এমনে। প্রথমে মেয়েটা দ্বিতীয় মেয়েটাকে সাফওয়ানের চুল ঝাঁকি দেওয়ার স্টাইলটা অভিনয় করে দেখালো। শাফিনও দেখলো সেটা, ঠোঁট টিপে হাসলো ও এদিকের কথাবার্তা শুনে। ঠিক এমন সময় সাফওয়ান পেছন ফিরে শাফিনকে ডাকলো নিজের চয়েস করা শাড়িটা দেখার জন্য। শাফিন ইশারায় বোঝালো যে সে আসছে, কিন্তু মেয়েগুলো শাফিনকে খেয়াল করেনি। দ্বিতীয় মেয়েটা প্রথম মেয়েটাকে বলল, দোস্ত, তোর স্যারের ভয়েস তো পুরাই আগুন, বিয়ে শাদী করেছে নাকি জানিস? প্রথমের মেয়েটা তখন ওকে একটা চাটি মেরে বলল, স্যার বিয়ে করেছে কিনা তা জেনে তুই কি করবি? লাইন মারবি? নিজের চেহারা দেখেছিস আয়নায় কোনোদিন? আর স্যারের হাইট দেখ, আর তোর হাইট দেখ, স্যারের কোমর পর্যন্ত হবি তুই, তার মানে তুই স্যারের ইয়েতে গিয়ে টোকা খাবি। দ্বিতীয় মেয়েটা চোখ মুখ কুঁচকে বলে উঠল, ছি ছি দোস্ত, তুই এরকম কথা আমাকে বলতে পারলি? তোর মন মানসিকতা এত নষ্ট, এই মন নিয়ে তুই হাঁটাচলা করিস কিভাবে? প্রথম মেয়েটা আবার দ্বিতীয় মেয়েটাকে চাটি মারলো। শাফিন সাফওয়ানের দিকে এগোলো। মেয়ে দুইটার কথা আর শোনা হলো না, কিন্তু ওর খুব হাসি পাচ্ছে। কিন্তু অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে হাসিটা আটকানোর চেষ্টা করছে ও। ওকে অকারণে এমন দাঁত কেলাতে দেখলে ভাইয়া কেলাবে তখন। ভাইয়ের পাশে গিয়ে বসলো ও, আর তখন দেখলো সাফওয়ান হোয়াইট গোল্ডেন পাড়ের গাঢ় মেরুন রঙা একটা শাড়ি হাতে নিয়ে বসে আছে। শাফিন পাশে এসে বসলে সাফওয়ান শাফিনকে শাড়িটা দেখালো। শাড়িটা দেখে মুগ্ধ হলো শাফিন। অর্গেঞ্জা কাতানের শাড়িটা সত্যিই চোখে লাগার মতো। ভাইয়ের পছন্দকে আরো একবার তারিফ করতে ওর মন চাইলো। শাড়িটা হাতে নিয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর শাড়িটা, আপুর গায়ে সেই সুন্দর মানাবে। সাফওয়ানের মুখটা দেখেও শাফিন বুঝলো যে ভাই তার সন্তুষ্ট হয়েছে তার উত্তরে। ব্লাউজ পিসটা শাড়ির থেকে কেটে নিয়ে একসাথে শাড়িটা প্যাক করতে বলল সাফওয়ান। রুমাইশার জন্য আর দুইটা সুতির শাড়ি নিল ও। তারপর সাফওয়ানের মায়ের জন্য একটা শাড়ি কিনলো। মাকে কিছুই দেওয়া হয়নি এখনো পর্যন্ত। মায়ের হাতে টাকা তুলে দিলেও এইভাবে কখনো কোনো কিছু উপহার দেওয়া হয়নি। দিবে দিবে করেও দেওয়া হয়ে ওঠে না। আজ একটা সুযোগ হয়েছে, এই সুযোগ মিস করা যাবে না। সেলম্যান সবগুলো প্যাক করে দিলে টাকা পরিশোধ করে দোকান থেকে বেরিয়ে পড়ল ওরা গহনা কেনার উদ্দেশ্যে। স্বর্ণপট্টিতে গিয়ে প্রয়োজনীয় গহনা কিনে আরো কয়েকটা দোকান ঘুরে দুইটা পিওর সুতি থ্রি পিসার, দুইটা হেভি এমব্রয়ডারি সালোয়ার কামিজ নিল সাফওয়ান। সবগুলো নিজের পছন্দে কিনলো। তারপর সিট কাপড়ের দোকান থেকে কিনলো কয়েকটা সুতি ব্লাউজ আর পেটিকোটের পিস।
আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দুই ভাই ফিরে আসলো বাড়িতে। এসেই মায়ের কাছে মেরুন রঙা শাড়িটা আর গহনাগুলো দিয়ে ব্লাউজটা সন্ধ্যার ভিতরে বানিয়ে ফেলতে বলল। অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো রুনিয়ার হাতে ধরিয়ে দিল, আর এরপর মায়ের জন্য কেনা শাড়িটাও দিল মায়ের হাতে, দিয়ে বলল, এটা তোমার জন্য মা, এটা পরে আজ বাবাকে চমকে দিও। রুনিয়া সাফওয়ানের কথা শুনে লজ্জা পেয়ে হেসে উঠল। শাড়িটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, মুখে হাসি ধরছে না তার। ছেলের থেকে উপহার পেয়ে প্রচন্ড খুশি হয়েছেন তিনি, মুখ দেখেই বোঝা যাচ্ছে। শাড়িটা খুব মনে ধরেছে রুনিয়ার। মাকে এইভাবে কিশোরী মেয়েদের মতো লজ্জা পেতে দেখে আর হাসতে দেখে সাফওয়ান খুশি হলো খুব। দুই হাতে মায়ের মুখটা ধরে একটা ডলার দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল ও। ছেলের থেকে এমন অনাকাঙ্ক্ষিত উপহার আর আদর পেয়ে রুনিয়ার চোখের কোণে খুশির কান্না জমল। সাফওয়ানের মুখের এই তীপ্ত হাসিটা উনি দেখেননি কতকাল। উনি ভাবতেই পারেননি কখনো রুমিকে ছেলের বউ করার কথা, অথচ তার ছেলের খুশি সারাটা সময় তার আশেপাশেই ছিল। আনমনে হাসলেন রুনিয়া ছেলের এমন খুশি খুশি চেহারা দেখে। আর ইস্তিয়াকের বিয়ের প্রথম দিনগুলোর কথা মনে পড়ল রুনিয়ার। লাজুক লতার মতো হেসে নিজের আর রুমাইশার শাড়ি আর অন্যান্য জিনিসগুলো নিয়ে নিজের রুমের দিকে এগোলেন। ইস্তিয়াক রুমে নেই, অফিসে গেছেন, আসবেন খানিক পরেই। রুমাইশার শাড়িটার ব্লাউজটা বানানোর জন্য রুমের বেলকনিতে রাখা পা চালিত সেলাই মেশিনটা রেডি করতে লাগলেন। নিজের জামা কাপড়, ব্লাউজ, পেটিকোট সব নিজে নিজে বানানোর জন্য মেশিনটা কিনেছিলেন। সেলাই মেশিনটা বেলকনিতে রেখেছেন, কারণ বাড়ির ভেতর দিকে নিলে শব্দে সবার অনেক অসুবিধা হয়। তাছাড়া শাফিন পড়াশোনা করে সারাদিন বলতে গেলে, তাই এই কোনায় নিয়ে এসেছে যেন কারোর কোনো অসুবিধা না হয়। সেলাই মেশিনটা ঠিকঠাক করে রুমাইশার রুমে গেলেন তিনি। রুমাইশার শরীরের মাপটা নিতে হবে কোনোভাবে, ওকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। রুমাইশা শ্যাম্পু করেছে আজ, লম্বা চুলগুলো শ্যাম্পু করায় দিনে শুকাতে সময় লাগে অনেক। চুল শুকাতে জানালাটা খুলে জানালার দিকে পেছন ফিরে বসে বসে ফোন চাপছে ও। রুনিয়া এলেন এমন সময়, হাতে ওনার পরিমাপের ফিতা। এসে বললেন, উঠে দাঁড়া তাড়াতাড়ি।